ছেলেটা রুমে বিশ্রাম নিচ্ছে, শরীর ভালো নেই। হঠাৎ করেই পরশু রাতে ভীষণ জ্বর নেমে পড়ল। সেই এক জ্বরে ছেলেটার একেবারে নাজেহাল অবস্থা। এখন কিছুটা কমলেও শরীর ভীষণ দুর্বল। জাবেদা জোর করে ঘরে শুয়ে রেখে এসেছেন। এখন এই মহিলার চিৎকার চেঁচামেচি মাহাদের কানে গেলে তুলকালাম বেঁধে যাবে বাড়িতে। কেন? আমার ড্রাইভার আবার কি করেছে? সব দোষের মূলে তো ওই নষ্টা মেয়েটা, একদম মায়ের মতো। যেমন মা তেমনি তার ছাউ। একে তো অনেক আগেই এলাকা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। এসব কি বলছেন? কি হয়েছে ছোট চাচি? শাইলা কোথাও শেষ করতে পারল না। তার আগেই পেছন থেকে মাহাদের ভরাট কণ্ঠ শোনা গেল। আওয়াজ পেয়ে মাহাদ নিজেই নিচে নেমে এসেছে। জাবেদার মুখ চুন হয়ে গেল। যার ভয় পেয়েছিল তাই হলো। চোখে সচেতন করলেও ছোট যাকে চুপ থাকতে, বাকিটা সে সামনে নেবে। কিন্তু শায়লা বুঝলো কি বুঝলো না তা জানা নেই। তিনি ছেলেকে আটকাতে ছুটে গেলেন সিঁড়ি ঘরে। সেখানে মাহাদ এখনও নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের কোনো প্রশ্ন সজাগ। জাবেদা একগাল হেসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? কিছু কি লাগবে? এই অসুস্থ শরীর নিয়ে কেন আবার উঠতে গেলি? আমাকে ডাকতেই তো পারতি। জাবেদা ছেলের হাত ধরে বলল, চল আমার সাথে রুমে গিয়ে একটু বিশ্রাম নিবি। আজ সারা দিন আমার ঘর থেকে বের হওয়া চলবে না তোর, একদম বলে দিলাম। মায়ের কথার অবাধ্য হলে ছোটবেলার মতো ঠিক মার জুটবে পিঠে। মায়ের কথা মাহাদ শুনেও যেন শুনল না, বরং তীক্ষ্ণ চোখে পরিস্থিতি বোঝার চেষ্টা করে জিজ্ঞেস করে, এখানে কি চলছে মা? কিছু কি হয়েছে? আশপাশ তাকিয়ে কাউকে খোঁজার ব্যর্থ চেষ্টা করে আবারও জিজ্ঞেস করে, পদ্ম কোথায়? ওকে দেখছি না কেন? দেখবে কি করে মাহাদ? কুকর্ম করে এখন মুখ লুকিয়ে রেখেছে অলক্ষণী। আর রাখবেই না কেন? দেখতে হবে না কোন পাপের ফসল? চুপ থাকুন। কি যা তা বলছেন? সাহস কি করে হলো আপনার এত জঘন্য কথা বলার আমার পদ্ম সম্পর্কে? এখানে সাহসের কি হলো? যা সত্যি তাই বলেছি। পদ্মর বিরুদ্ধে আর একটা কথাও আপনার মুখ দিয়ে শুনতে চাই না আমি। বয়সে যদি আপনি আমার বড় না হতেন তাহলে দেখতেন। আর নারী বলে আজ বেঁচে গেলেন, তা না হলে আজ 2 পায়ে নয়, ফেরত যেতে হতো 4 পায়ে আপনাকে। আপনি কল্পনাও করতে পারতেন না আমি আপনার সাথে কি কি করতাম। আরে বাহ, একেই তাহলে বলে চোরের মায়ের বড় গলা। দোষও করবে আবার চোপাও বাড়াবে এরা। শাইলা বিতৃষ্ণা গলায় বলল, শুনুন, আপনি কিন্তু এবার অতিরিক্ত করছেন। সত্যি না জেনে শুধু শুধু তর্ক করে যাচ্ছেন কখন ধরে। আমি জানি আমাদের মেয়ে কেমন, তার চরিত্র সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। তার মানে আপনারা এই বেয়াদব মেয়ের পক্ষপাতী? তাহলে তো বলা যায় এমন শিক্ষা এই পরিবার থেকেই পাওয়া। মাহাদ আর সহ্য করতে পারল না। এই মহিলাকে এখানেই থামাতে হবে, তা না হলে আজ মাহাদ বড় ছোট সব লেহাজ ভুলে গিয়ে কোনো না কোনো অঘটন ঘটিয়েই ফেলবে নির্ঘাত। তার আগে সত্য জানা প্রয়োজন। পদ্ম কোথায়? পদ্ম বলে সজোরে চিৎকার করলো মাহাদ। ইতোমধ্যেই শায়লা সব খুলে বলে মাহাদের কাছে। পদ্ম বাড়িতে ছিল না, সবে মাত্রই বাড়িতে প্রবেশ করে। মাহাদের পুরুষালী গম্ভীর কণ্ঠের চিৎকারে ওর অন্তরাত্মা শুষ্ক কেঁপে ওঠে। ছুটে সদর দরজার সামনে আসতেই ভরাট শরীরের একজন মধ্যবয়স্ক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় ড্রয়িং রুমে। পদ্ম সংকুচিত হয়, জড়সড় হয়ে দাঁড়িয়ে ছোট চাচির কাছে ঘেঁষে। কৌতূহলী দৃষ্টিতে স্থির চোখে তাকায়ও মাহাদের মুখের পানে। মিনমিনি সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে মাহাত ভাই? মাহাদ স্থির ভঙ্গিতে হেঁটে এসে পদ্মর নিকটে দাঁড়ায়। সম্পূর্ণ উচ্চতা নিয়েও তার বুকের নিচ পর্যন্ত পৌঁছায় পদ্ম। খুবই স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করে, তুই নাকি ওনার ড্রাইভারকে গালাগালি করেছিস, গাড়ির কাঁচও ভেঙে দিয়েছিস? কি হয়েছিল পদ্ম? খুলে বল সব। আমি কেবল সত্যি জানতে চাই তোর মুখ থেকে। মহিলাটা কটাক্ষ স্বরে হেসে বলল, ও কি বলবে? চোরকে জিজ্ঞেস করে চুরি করেছে কিনা। হাস্যকর ব্যাপার। মাহাদ ক্ষেপে উঠল, ক্রোধান্বিত করে কণ্ঠে বলল, আপনি কি একটু চুপ থাকবেন? আমি কথা বলছি ওর সাথে। যদি আমার পদ্মর দোষ থাকে তাহলে আমি নিজে ওকে শাস্তি দেব, কিন্তু তার আগে জানতে হবে কি হয়েছিল। এর আগে একটা কথাও নয়। বল পদ্ম। শেষের কথাটা যেন পদ্মর জন্য আদেশ স্বরূপ ছিল। আমি কিছু করিনি মাহাত ভাই, ওই মহিলা মিথ্যে বলছে। লোকটা আসতো একটা ঢেল্লা। ও বুলিকে রাস্তায় পেলে প্রায়ই বাজে স্পর্শ করে।
বাজে স্পর্শ করতো। ছোট মানুষ তেমন বুঝতো না, কিন্তু আমি তো বুঝি, দূর থেকে প্রায় সব দেখতে পারতাম। তাই বার কয়েক সাবধানও করেছিলাম ওই ড্রাইভার লোকটাকে, কিন্তু ইতর একটা শুনলো না, বরং আরও বেশি দুষ্টতা শুরু করলো। পদ্মর কথা শুনে এক মুহূর্তের জন্য থমকালো ড্রয়িং রুমে উপস্থিত সকলে। এমন কিছু হতে পারে তারা হয়তো কেউ কোশমিন কালেও ভাবেনি। পর মুহূর্তে কণ্ঠে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, এই বুড়িটা যেন কে? মাহাদের মসৃণ অদৃষ্টি চিন্তার ভাঁজ স্পষ্ট। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ে গেল। বলল, পান দোকানের সামনে যে একজন কালো করে বেটে মহিলা পিঠা বিক্রি করে, তার মেয়ের কথা বলছিস? পদ্ম সমান তালে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তা দেখে মাহাত বাকরুদ্ধ। মেয়েটা নিতান্তই ছোট, বয়স বা কত, 6 কি 7। মায়ের সাথে প্রায়ই রাস্তায় বসে থাকতে দেখা যায়। গায়ের রং কিছুটা ময়লা, তবে দেখতে ভারী মিষ্টি। আর এটাই হয়তো পথচারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট ছিল। নোংরা লোক মেয়ে ছেলের বয়স দেখে না, এটাই স্বাভাবিক। আব্দুল লোকটাকে প্রায় দিনেই ওইখানে ঘুরঘুর করতে দেখা যায়। মহিলাটার ড্রাইভারের নাম আব্দুল। মাঝে মধ্যে পাশের দোকানে বসে পান সিগারেট খাওয়ার বাহানায় বুলিকে দেখে নোংরা নোংরা ইঙ্গিত করে বেড়ায়। অবুঝ বুলি সব ইঙ্গিত বুঝে উঠতে পারতো না, তবে আব্দুলের আচরণ তার ভালোও লাগতো না। কিন্তু আজ সুযোগ বুঝে বুলিকে একা পেয়ে চকলেট আইসক্রিমের লোভ দেখিয়ে কৌশলে গাড়িতে তুলে নেয়। অবুঝ শিশুটি নিজের লোভ সামলাতে পারল না। আব্দুল নির্জন কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে বুলির সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, কিন্তু অন্তরা আপুর ছোট ভাই দীপু ব্যাপারটা দেখে ফেলে। খারাপ কিছু হচ্ছে মনে করে ছুটে আসে কাউকে ডাকার জন্য, কিন্তু পথে আমার সাথে দেখা হয়ে যায়। ও সব খুলে বলতেই আমি ওকে সাথে নিয়ে ছুটে যাই। দেখি বুলি গাড়ির ভেতরে বসে কাঁদছে আর দরজা খোলার চেষ্টা করছে বারবার। তা দেখে আমি আর দীপু ড্রাইভারকে ইশারায় দরজা খুলতে বলি, কিন্তু ড্রাইভার দরজা খোলার পরিবর্তে গাড়ি চালু করতে নেয়। তাই উপায় না পেয়ে রাস্তা থেকে একটা ইট নিয়ে গাড়ির কাচের উপর মারি। গাড়ির কাচ ভাঙতেই আব্দুল বুনো ষাঁড়ের ন্যায় গাড়ি থেকে বের হয়ে তেড়ে আসে আমাকে মারতে, এমনকি বিশ্রী বিশ্রী গালিও করে। মিথ্যা বলছে এই মেয়ে। আমার ড্রাইভার মোটেও এমন করতে পারে না। সে কি অশিক্ষিত মূর্খ? পড়ালেখা জানা শিক্ষিত ড্রাইভার আমার, তার নামে বানোয়াট কাহিনী আওড়াচ্ছে এই মেয়ে, আর আপনারা তা হজমও করে নিচ্ছেন। আমি মোটেও মিথ্যা বলছি না। মিথ্যা বলছে না, আসছে আমার সত্তর পূজারি। আরে তোর জন্মই তো সব থেকে বড় মিথ্যে। না আছে বাপের পরিচয়, না আছে মায়ের ঠিকানা। বেজম্মা কোথাকার, আসছে আবার সত্য মিথ্যে যাচাই করতে। শয়তান মহিলা, খুন করে ফেলবো তোকে আমি। বলে তেড়ে যায় পদ্ম মহিলাটাকে আক্রমণ করতে, কিন্তু মাঝপথে মাহাদ এসে চাপটে ধরে ফেলে পদ্মকে। মাহাদ জানে পদ্ম স্পষ্ট ভাষী সাহসী, তবে কখনো কারোর অসম্মান ডেকে আনে না। কিন্তু রাগ হলে সমস্ত মুখোশ খুলে হিংস্র এক বাঘিনীর রূপ ধারণ করে এই মেয়ে। সামলান তখন মুশকিল হয়ে যায়। এক কথায় বলা চলে তার যেথায় নরম মাটি। স্পষ্টত বুঝিয়ে দেয় অপরপক্ষ অপরাধ করেছে, আর ও তা মেনে নেবে না, কখনোই না। মাদের হাতের বাঁধনে পদ্ম ছটপটিয়ে ওঠে। ছাড়া পাওয়ার আকুল চেষ্টায় ব্যর্থ হয়ে কালশিটে কণ্ঠে বলে, ছাড় আমাকে মাহাত ভাই, আজ আমি এই মহিলাকে দেখে ছাড়বো। সাহস কি করে হয় আমার বাবা মা সম্পর্কে বাজে বকবার? তুই নিজে কোন কোন ঘাটির পানি খেয়ে বেড়াস বলবো একটু? চল গিয়ে বলে আসি তোর ছেলে মেয়েকে, ওরা তোকে জুতোর মালা দিয়ে আশীর্বাদ করবে। কি মনে করিস কেউ কিছু দেখে না? একদম মুখ টেনে ছিঁড়ে হাতে ধরিয়ে দিব বেয়াদ্দব মহিলা। এরপর যদি দেখি আমাকে নিয়ে কোনো উল্টা পাল্টা কিছু বলতে। আল্লাহ গো, কি ভাষা এই মেয়ের! দেখেছেন জাবেদা আপা, দেখেছেন? এর মা তো কেবল বাড়ির মান সম্মান ডুবিয়েছিল, কিন্তু এই মেয়ে এ বাড়ির মুখে কলঙ্ক লেপে দিবে ভবিষ্যতে। একদিন দেখে নিয়েন, এখনো সময় আছে, সামলান এটাকে। তা না হলে খান বাড়ির মান সম্মান আবারও ডুবতে সময় লাগবে না বলে দিলাম। জাবেদা এতক্ষণ চুপ থাকলেও আর সহ্য করতে পারছে না। রোজ রোজ পদ্মকে নিয়ে বাড়ির এই ক্লেশ তার আর ভালো লাগছে না। আজকাল তো বড্ড বিরক্ত লাগে পদ্মর সব কিছু জাবেদার। মায়ের সাথে এই মেয়েও বিলয় হলে ভালোই হতো। হয়তো মনে মনে আজকাল এইসবভাবেই চলেছে সে। তাই পদ্মকে কিছুটা ধমকেই বললেন চুপ থাকতে। আমাকে কেন বলছো চুপ থাকতে? বলো বড় মা, এই মহিলাকে বলছো না কেন?
কখন ধরে যা তা বলে যাচ্ছে। আমি তোকে বলেছি চুপ থাকতে পদ্ম, আর জানিস না তোর খুব ভালো লাগে আমাদের বারবার অপমানিত হতে দেখে, তাই না? হঠাৎ করে পদ্ম শান্ত হয়ে গেল। শরীরটা কেঁপে তার নীরব রোদনের কথা জানান দেয়। কণ্ঠে এক করুণ আকুতি নিয়ে বলে, আমি কি করেছি বড় মা? আমি তোকে চুপ থাকতে বলেছি, এটাই যথেষ্ট নয় কি? নাকি আমার থেকেও বড় হয়ে গিয়েছিস তুই যে মুখে মুখে তর্ক করে বেড়াবি? এখন চুপচাপ ঘরে যা, আর একটা কথাও না। জাবেদাকে পদ্ম জননী তুল্যও শ্রদ্ধা করে, তাই তার এক কথায় পদ্ম নিজের ঘরের দিকে ছুটে যেতে সময় নিল না আর। এতক্ষণে একটা কথা মাহাত বলেনি, বলার চলে বলতে পারেনি। ও কেবল দেখতে চেয়েছে পদ্মর প্রতি ওর পরিবারের ভালোবাসা কতটুকু অটুট। শায়লার ব্যবহারে খুশি হলেও মায়ের আচরণে ব্যথিত হলো মাহাদের মন। ওর হৃদয়ের অন্তঃকরণ থেকে বের হয়ে এলো একটা দীর্ঘশ্বাস। আসলে দূর থেকে সব ঘাস সবুজ দেখালেও সামনে এলে তাকে হলুদ দেখায়। ঠিক তেমনই এই পরিবারের বৈচিত্র্য। কিছুক্ষণ নিশ্চুপ থাকে, এরপর পদ্মর যাওয়ার দিকে তাকিয়ে থেকেই বলে, জানেন তো মিসেস রুবি, অন্যকে কষ্ট দিলে বা বলা চলে অন্যের জন্য গর্ত খুললে নিজেকেও একদিন সেই গর্তে গিয়ে পড়তে হয়। এটাই প্রকৃতির নিয়ম। যবনিকার পতন নাহি ঘটে, তবে পৃথিবী ঘূর্ণনশীল। ঘুরে ঘুরে দিন থেকে রাত হয়, আবার রাত থেকে দিন। কোনো একময় এরা এক বিন্দিতে এসে মিলিত হয়। ঠিক তেমনই কিন্তু আমাদের কর্মফল। আপনি আপনার পা বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আজকাল কোনো কিছুর বিশ্বাস নেই, পড়ে গিয়ে মরেও যেতে পারেন। আর নিজের অহংকারে হয়তো ভুলে গেছেন অহংকারীর পতন নিশ্চিত। তাই আপনিও সাবধানে থাকবেন, আর আপনার ড্রাইভারকেও সাবধান করে দেবেন। ভদ্রমহিলার মনে হলো কেউ মাথা দিয়ে চু মেরেছে ওর পেটে। চোখের সামনে ফুটে উঠেছে সর্ষে নয়, সূর্যমুখী ফুল। মুখটা প্যাঁচার মতো করে ফুলে ফেপে ওঠা শরীরটা টানতে টানতে চলে গেলেন তিনি নিজ গন্তব্যে। মাহাত যা ভেবেছিল তাই। পদ্ম সারা ঘরময় পায়চারি করছে। মাহাতকে দেখে পদ্ম মুখ ফুলিয়ে বসে রইল ঘরের কোনায় রাখা ছোট্ট সোফাটাতে। ওর ভীষণ কান্না পায়। এভাবে ওর অপমান দেখেও কখনো চুপ থাকেনি মাহাত ভাই। বরাবরই সবার সাথে ঝাঁপিয়ে পড়েছে তাকে রক্ষা করতে, কিন্তু আজ যেন সে উদ্বেগহীন, শান্ত। এত কিছুর পরও তাকে কিছু বলতে দেখেনি পদ্ম, তাই তো পদ্ম কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট। পদ্মকে এভাবে দেখে হেসে ওঠে মাহাদের চোখ দুটো। ও জানে ওর ফুল কষ্ট পেয়েছে, হয়তো কিছুটা রেগেও আছে মাহাদের উপর। মাহাত কেন প্রতিবাদ করলো না ওর হয়ে? চাইলেই মাহাত মিসেস রুবির কথায় শক্ত কণ্ঠে জবাব দিতে পারত, কিন্তু কী লাভ হতো এতে? বরং পদ্ম আরও বেশি মাহাদের প্রতি আত্মনির্ভর হয়ে পড়ত, যা মাহাত চায় না। মাহাত চায় পদ্ম সকল বাধা বিপত্তির সম্মুখীন হয়ে জীবন যুদ্ধে এগিয়ে যাক, আর পাঁচটা অসহায় ব্যর্থ মেয়েদের মতো সমাজের চিরাচরিত অন্ধকারে তলিয়ে না গিয়ে নিজের লড়াই নিজেই লড়াই করতে শিখুক। নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ নিজেই তুলতে শিখুক। বুঝতে শিখুক ও নারী হিসেবে অসহায় নয়। ও জ্বলতে জানলে জ্বালাতেও জানে। মাহাত ঘরে প্রবেশ করে দেখতে পায় মুখ ফুলিয়ে বসে আছে ওর ফুলেন দেবী। ওর করুণ মুখটা দেখে এত কেন মায়া লাগে মাহাদের জানা নেই। ও শান্তি পায়, নীরবে গিয়ে বসে পদ্মর কোলে ঘেঁষে। চোরা দৃষ্টিতে পাশে বসে থাকা ফুলের দিকে তাকায় মাহাত। তখনও পদ্ম নীরবে ফ্যাচ করে কেঁদেই চলেছে। মাহাতটা শুনেও যেন শুনল না, বরং সোফায় হেলান দিয়ে একটু আরাম করে বসে দু চোখ বুজে ফেলে। বড্ড যন্ত্রণা হচ্ছে ওর মাথায়। কাল রাত হঠাৎ করে ওর জ্বর হয়েছিল। ঋতু পরিবর্তনের কারণে হয়তো। জ্বরের ওষুধ খাওয়ার পর জ্বর এখন না থাকলেও মাথা ব্যথাটা কিছুতেই কমছে না। তাই তো জাবেদা বেগম আজ মাহাতকে বাড়ি থেকে বের হতে দেয়নি। শরীর ভালো লাগছিল না বলে মাহাতও আর জোর করেনি। সকাল থেকে ওর নিজের রুমেই শুয়েছিল, বিশ্রাম নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে চিৎকার চেঁচামেচি ওর কাঁচা ঘুমকে ভাঙিয়ে দেয়। বুঝতে পারে বাড়িতে আবারও কিছু একটা হয়েছে। তাছাড়া সকাল থেকে পদ্মকেও এখনও দেখেনি মাহাত। মেয়েটা হয়তো জানে না তার অসুস্থতার কথা, জানলে এতক্ষণ হুলস্থুল বাঁধিয়ে দিত। এসব ভেবেই মাহাত ছুটে যায় নিচে। এখন একটু শান্তির ঘুমের খুব প্রয়োজন ওর, কিন্তু পাশে বসা কিশোরীর ক্রন্দন এর সকল শান্তি ভঙ্গ করতে ব্যর্থগ্রস্ত। হঠাৎ অনুভব হলো ওর কোলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে পদ্ম, তবে কান্নার পর্ব এখনও সমান গতিতে চলছে মেয়েটার। মাহাত ফিচে হাসে। পদ্মর মন পড়তে পারেও। সেই ছোটকাল থেকে এই মেয়েটাকে ওই তো কোলে পিঠে চড়িয়ে মানুষ করেছে।
ছোটবেলার পদ্মর কাঁথা ভিজানো হতে শুরু করে নাকের সর্দি মুছিয়ে দেওয়া পর্যন্ত মাহাদি সব করেছে। রাতভর জেগে থেকে এই মেয়েটাকে মায়ের মতো করে ফিডিং বোতলে দুধ ভরে খাইয়েছে। তাই তো ছোটবেলায় পদ্ম একেবারে মাহাদের কোর ঘেঁষাই ছিল, একটুও ছাড়তো না ওকে। বরং দেখা যেত মাহাত বাহির থেকে বাড়িতে এলেই পদ্ম ওর কোলে এক প্রকার ঝাঁপিয়ে পড়ত, যেমন শিশুরা সারাদিন পর বাবা বাড়িতে এলে ঝাঁপিয়ে পড়ে। তাই হয়তো মাহাদের মনেও এই মেয়েটার প্রতি এত টান। এই টান বলতে গেলে পদ্মর মনে আছে, তাই চাইলেও পদ্ম মাহাতকে উপেক্ষা করতে পারে না। মাহাত জানে সবার সামনে পদ্ম নিজেকে যতটাই স্ট্রংভাবে প্রিন্টেড করুক না কেন, আসলে মন থেকে মেয়েটা ভীষণ নরম, কমনীয় আর ইমোশনাল। অল্পতেই যেমন খুশি হয়ে যায়, তেমনই সামান্য ব্যাপারেও মনে ধরে বসে তার। তখন মাহাতকেই সামলাতে হয় এই পাগল মেয়েটাকে। আজও তাই করতে এসেছে। স্নেহের পরশ বুলিয়ে হাত রাখে পদ্মর মাথায় মাহাত। চুলের মধ্যে বিলি কাটতে কাটতে জিজ্ঞেস করে, এত কাদার কি আছে ফুল? তোমরা কেন আমাকে ভালোবাসো না মাহাত ভাই? পদ্মর মুখের দিকে তাকায় মাহাত। কি আকুতি মেয়েটার মুখে! এই মেয়েটার সাথে মাহাত কোনো দিনই রুড হতে পারে না। সবার কাছে ও যেমনই হোক, এই মেয়েটার সাথে থাকলে ও একেবারেই পাল্টে যায়। ওর এক আলাদা রূপ তখন চোখে পড়ে সবার কাছে। মিষ্টি হেসে বলে মাহাত, আর এসব কথা কে বলেছে তোকে? কে বলবে আবার? আমি কি বুঝি না? তোমাদের কি এখনো আমাকে বাচ্চা মনে হয়? পদ্মর মুখে শিশুসুলভ অভিব্যক্তি ওর মন কাড়া নাড়া দেয়। আবারও হেসে ফেলে মাহাত, বলে, বড্ড বেশি বুঝিস তুই আজকাল পদ্ম। থাপ্পড় খেলে সব ঠিক হয়ে যাবে। মায়ের সাথে আমিও চলে গেলে খুব ভালো হতো, তাই না মাহাত ভাই? আপদ সহ্য করতে হতো না তোমাদের আর। এবার সত্যি আমার হাতে মার খাবি পদ্ম। আমি কিছু বললেই দোষ, আর বাকি সবাই তো সাধু। বাকি সবাই কি আমার আপন? আমি তাদের কেন বলবো? পদ্মর এতটাই স্পষ্ট কথায় কিছুটা হকচকিয়ে যায় মাহাত। ভাবে ওর প্রাণ চঞ্চল, তবে বোকা পদ্ম এতটা বাস্তব অনুভব করতে শিখে গেল কবে থেকে? পদ্ম কি তাহলে সত্যি বড় হয়ে যাচ্ছে? কিছুটা অস্তিত্ব ঘিরে ধরে ওকে। পর মুহূর্তেই নিজেকে সামনে নেয় মাহাত, বলে, তা কি মুখে বলতে হবে শোনা? কখনো কখনো কিছু সম্পর্ককে নাম দিতে হয় না, কখনো দুপক্ষের মৌখিক সম্মতিরও প্রয়োজন হয় না। কেমন যেন অলৌকিকভাবেই তৈরি হয়ে যায় তাদের সম্পর্ক, যে সম্পর্ক আমাদের প্রশান্তি প্রদান করে এবং নিরাপদ অনুভব করায়। হবে তো। তাহলে কান খুলে শুনে রাখ আমার পদ্মরানী, তুই আমার আপনজনের থেকেও বেশি আপনজন। সত্যি? খুশি মিশে আছে পদ্মর চোখে মুখে। এতক্ষণের রাগ অভিমান যেন সব উবে গেছে। সত্যি। তাহলে প্রতিবাদ করলে না কেন? তুই মহিলাটির সাথে অভদ্রতা করেছিস কেন? আমি কিন্তু তোকে এমন শিক্ষা দেইনি শোনা। সে কিন্তু অনেক অনেক বড় ছিল বয়সে। কিন্তু উনি যে বললো তাতে কিছু না, আর আমি বললেই দোষ। পদ্ম নিচের সাফাই গাইতে গাইতে লাগলো, নিন্দুকের কাজ নিন্দা করা। আমরাও যদি তার সাথে মিলিয়ে মিলিয়ে চলি, তাহলে পার্থক্য কোথায় রইল তাদের সাথে আমাদের? তবে কি প্রতিবাদ করা উচিত ছিল না? বিষয়টা তেমন না। প্রতিবাদ অবশ্যই করবি, তবে তা ভদ্রতা বজায় রেখে মার্জিত ভাষায়, যেন সেই ব্যক্তি তোর শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে, বলতে না পারে আমি তোকে কোনো কিছু শিখাইনি। তোর গায়ে হাত তোলা মানে আমার শিক্ষাকে প্রশ্ন করা ফুল। আমি অনেক অনেক সরি মাহাত ভাই, আমার কারণে তোমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমার কথাগুলো শুধু মনে রাখলেই চলবে, ভবিষ্যতে যেন আর এমন না হয়। আমি অবশ্যই মনে রাখবো। আচ্ছা মাহাত ভাই, মহিলাটা আমার বাবা মা সম্পর্কে এমন বাজে কথা কেন বলছিল? জানিস তো, কিছু মানুষ অন্যকে কষ্ট দিয়ে সুখ পায়। তারা নিজের দোষ লুকাতে অন্যকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় নির্দ্বিধায়। আমার বাবা কোথায় মাহাত ভাই? মিহি ডাক ভেসে আসে মাহাদের কানে। মাহাত চমকে তাকায়। কিছু মুহূর্তের নীরবতা, তারপর পদ্মর প্রশ্নবাণ আবারও ধেয়ে আসে, সে কেন একবারও আমার খোঁজ নিতে এলো না মাহাত ভাই? সেও কি মায়ের মতো মরে গেছে? পদ্ম, এত কথা কেন বলছিস শোনা? মাহাত বিপন্ন দৃষ্টিতে এদিকে ওদিকে তাকায়। এই মেয়েটা এত প্রশ্ন কেন করছে আজ? কারণ তোমরা কেউ আমাকে সত্যটা বলছো না, আর প্রতিবার সবাই আমাকে কথা শোনায়। কিন্তু কেন? সব কেনর কি উত্তর হয় ফুল? কিছু কেনর উত্তর নিরুত্তর রয়ে যায়, তাই নয় কি? তুই কষ্ট পাস না বাচ্চা, এখন শান্ত হ। এভরিথিং উইল বি অল রাইট। আবারও মিনিট খানেকের নিস্তব্ধতা।
আমি কি খুব খারাপ মাহাত ভাই? অস্ফুটেই বলে সে। মাহাত এবার পদ্মর দিকে সরু চোখে তাকায়। তুই কেন এসব নিয়ে ভাবছিস ফুল? মাহাতের কথা যেন শুনেও শুনল না পদ্ম আজ। সে আবার বলতে লাগলো, বাবা থাকলে হয়তো কেউ আমাকে অপমান করতে পারতো না, তাই না মাহাত ভাই? তুমি তো বলো সৃষ্টিকর্তা যা করে আমাদের ভালোর জন্যই করে, তাহলে আমাকে এতিম করে সে কি ভালোটা করলো? নির্লিপ্তভাবেই বলে পদ্ম। মাহাত আশ্চর্য হয় মেয়েটার নির্লিপ্ততায়। নিজেকে এতিম কেন মনে করছিস সোনা? আমরা কি তোর কেউ না? কিন্তু দিন শেষে আমার প্রাপ্তির ডায়েরি তো শূন্য। জানিস সবার জীবন